মাথাগুলোকে টেনে টেনে বার করুন, কাউকে ঢাকবেন না। এটাই হোক। আমরা সিবিআই এর ওপর কি ভরসা রাখবো, মানে আমি পুরোপুরি রাখতে পারছি না, বুঝতে পারছি না, কারণ সাধারণ মানুষ খুব কনফিউজড, এবং তবু রাখতে তো হচ্ছে, রেখে যেতে হচ্ছে। চাইছি যে মাথাগুলো আছে, 10টা লোক, 10-12টা লোকের গ্যাং, এবং তার পেছনে আরও প্ল্যানার 30টা 40টা, মানে মোটামুটি একটা 50 থেকে 60 জনের একটা গ্যাং, সবকটা মাথা সামনে আসুক, সবাই আস্তে আস্তে সামনে আসুক, এটাই চাইছি ভাই। আমি খুব বিশেষ সন্তুষ্ট নই, কারণ সন্দীপ ঘোষকে তো আগেই অ্যারেস্ট করা উচিত ছিল। সেটার জন্য নতুন করে কিছু আমরা আগে থেকেই জানি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর উনি অভয়ের কেসে কিন্তু অ্যারেস্ট হননি, উনি আর্থিক দুর্নীতির কেসেই অ্যারেস্ট হয়েছেন, যেটা অনেক আগেই ওনার হওয়া উচিত ছিল, হয়তো বছর 2-1 কি 5 যতদিন ধরে উনি চালাচ্ছেন তবে থেকে। আমি আপাতত যদি বলেন, আমি এখনও বিচার চেয়ে যাচ্ছি, আমি সন্তুষ্ট নই। আমি ব্যক্তিগতভাবে যদি আমার মত জিজ্ঞেস করেন, আর বাকিটা তো মানুষ বলবে, কোর্ট বলবে, কোর্টের ওপর আমি বারবার অনুরোধ করব, সন্তুষ্ট নই বলেই কোর্টকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা আমাদের সন্তুষ্ট করার জন্য নয়, আপনারা বিচার দেওয়ার জন্য বারবার করে আমি প্রার্থনা করছি আপনাদের কাছে, আপনারা বিচার দিন, সঠিক অপরাধীদের অ্যারেস্ট করুন, মাথাগুলোকে টেনে টেনে বার করুন, কাউকে ঢাকবেন না, এটাই আমার অনুরোধ। যে কোনো সময় খুন করা হতে পারে, আমার জীবন শেষ করে দেবে এই তৃণমূল সরকার, যেহেতু আমি তাদের বিরোধিতা করছি, এবং বেসিক্যালি আমি যেহেতু পুলিশ অ্যাট্রোসিটির মামলাগুলো করি, মানে আমি সাধারণ মানুষ, যে গরিব, যে মেয়েটা খেতে পায় না, যে যার ঘর নেই, চাল নেই, খুব কম খরচে তাদের কাগজের খরচাটুকু নিয়ে তাদেরকে আমি চেষ্টা করি যতটা বিচার, জাস্টিস, ওপরওয়ালার বিচার অনুযায়ী সেই ধর্ম আমার রক্ষা করার আমি চেষ্টা করি সবসময়তেই। সেই ধর্ম রক্ষার তাগিদে যারা আমাকে আমার ধর্ম পালন করতে বাধা দিচ্ছে, যে তৃণমূল সরকার, তার বিরোধিতা করে আমি মহামান্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হই, এবং আমি বারবার বলি যে দেখুন আমাকে এখানে থ্রেট দিচ্ছে, এবং যেখানে আইনজীবীরা কমপ্লিটলি জড়িয়ে, আপনি একটা ধরুন সরকারের সঙ্গে লড়তে পারেন, কিন্তু যখন সেই সরকারের ব্যাকড হচ্ছে কিছু আইনজীবী, দলদাস আইনজীবী, পোষ্য আইনজীবী সহ পোষ্য কিছু পুলিশ, মানে যাদেরকে উনি হাতে করে রেখেছেন, যে যেই সরকারের বিরুদ্ধে যাবে, যেই ন্যায়ের পক্ষে কথা বলবে, তাদেরকে সেই মুহূর্তে থ্রেট দাও, সেই মুহূর্তে তাদেরকে তুমি মানে থ্রেট ইস্যু করে তার মুখটা বন্ধ করো। হ্যাঁ ভাই, করেছিলাম জানেন, সেটা কোনো রং ছাড়াই নির্যাতিতাদের হয়েই আমি মামলা করেছিলাম, এবং আমি জেনারেলি নির্যাতিতাদের হয়েই মামলা করি। আমি আজ পর্যন্ত কোনো ধর্ষককে আমার আইনজীবী কেরিয়ারে অর্থের জন্য, পয়সার জন্য, যদি আপনারা একটু খোঁজ করেন খবর পাবেন যে সংযুক্তা সামন্ত কোনো ধর্ষককে আজ পর্যন্ত কোনোদিন রিপ্রেজেন্ট করে না, এবং পয়সার জন্য মাথা আমি বিক্রি করিনি। এবং এটা নিয়ে অনেকেরই সমস্যা, রাজ্যের যারা হেড পিপি থেকে শুরু করে রাজ্যের যারা মানে কৌশলী, এবং যারা খুব ভালোভাবেই পকেটটা বোঝাই করে ফেলেছেন, তাদের তরফে আমার কাছে বহুদিন ধরেই থ্রেট এসেছিল যাতে সন্দেশখালী মামলাটা আমি ছেড়ে দিই আর কি। যাই হোক, সেটা তাদের কথা আমি রাজি হইনি। দ্বিতীয়ত, যখন এই তিলোত্তমার মামলা আমাদের উঠে এলো অভয়ার, তখন আমি একটি মামলা করেছি, জনস্বার্থ মামলা, এবং সেখানে পুরোপুরি ডিফারেন্ট কাইন্ড অফ প্রেয়ার আমি চেয়েছি কোর্টের কাছে, মানে অন্য রকমভাবে ব্যাপারটাকে আমি ডিল করার কথা বলেছি। অন্য যে দিকগুলো, সেই দিকগুলোও, যেহেতু মারামারি বারবার হচ্ছিল জানেন, পরবর্তীকালেও প্রচুর যে রাতটা হলো মহিলাদের এবং পুরুষদের সবারই, তখন যে ঘটনাটা ঘটলো, সব নিয়ে আমি একটা জনস্বার্থ মামলা করি। এটা করার পর থেকে পুলিশ আমার ঘরে নোটিশ টাঙিয়ে দিয়ে যাচ্ছে যে কেসে আমি কমপ্লেনেন্ট, মানে যে কেসের আমি কমপ্লেনেন্ট ভিকটিম, ধরুন আমার কেউ গায়ে হাত দিয়েছে, ধরুন আমি যাতায়াতের পথে ধরুন আমি গালাগাল খেয়েছি, সেই নিয়ে যে কেসটি, সেই কেসটার কোনো রকম গোপনীয়তা বজায় না রেখে আমার পাড়ায় এবং আমার লোক্যালিটিতে সেই সম্মান আমার হানি করে, মানে দরজার বাইরে, আমার বাড়ির বাইরে আমার বৃদ্ধ বাবা মা, তাদেরকে পুলিশ এসে থ্রেট দিয়ে যাচ্ছে। আমি তো বাড়িতে থাকি না, কাজের কারণে আমার পক্ষে থাকা সম্ভব হয় না, বাইরে সবসময় কোর্টে বা কাজে থাকি পলিটিক্যাল। আমাকে বাবা মাকে এটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কিন্তু আমরা অ্যারেস্ট করব, আপনার মেয়ে আমাদের কথায় যখন চলছে না, আপনার মেয়ে যতক্ষণ পর্যন্ত তৃণমূল সরকারের অধীনে আসছে না, আপনার মেয়ে যেহেতু তৃণমূল সরকারের কাছে মাথা নামাচ্ছে না, তাই জন্য আপনার মেয়েকে কিন্তু আমরা অ্যারেস্ট করব। আমার বয়স্ক বাবা মা, আমার বাবা হার্টের পেশেন্ট, আমার মা অসুস্থ, দুজনকে যে কোনোভাবে হোক তাদের ওপর অ্যাটাক আসছে, আমি প্রচণ্ড ভয়ে আছি। এবং যেহেতু আমি এই তিলোত্তমার মামলাতেও একটি নতুন করে একটি অ্যাপ্লিকেশান আমি সুপ্রিম কোর্টে ফাইল করার কথা ভাবছি এবং করছি, এই নিরিখে আমাকে এতটাই থ্রেট দেওয়া হচ্ছে, আমি গতকাল সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলাম, এবং আমি আমার সমস্ত গ্রিভান্সটা জানাই যে আমাকে যে কোনো সময় খুন করা হতে পারে, আমার জীবন শেষ করে দেবে এই তৃণমূল সরকার, যেহেতু আমি তাদের বিরোধিতা করছি। এবং বেসিক্যালি আমি যেহেতু পুলিশ অ্যাট্রোসিটির মামলাগুলো করি, মানে আমি সাধারণ মানুষ, যে গরিব, যে মেয়েটা খেতে পায় না, যে যার ঘর নেই, চাল নেই, খুব কম খরচে তাদের কাগজের খরচাটুকু নিয়ে তাদেরকে আমি চেষ্টা করি যতটা বিচার, জাস্টিস, ওপরওয়ালার বিচার অনুযায়ী সেই ধর্ম আমার রক্ষা করার আমি চেষ্টা করি সবসময়তেই। সেই ধর্ম রক্ষার তাগিদে যারা আমাকে আমার ধর্ম পালন করতে বাধা দিচ্ছে, যে তৃণমূল সরকার, তার বিরোধিতা করে আমি মহামান্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হই, এবং আমি বারবার
বারবার বলি যে দেখুন আমাকে এখানে থ্রেট দিচ্ছে, এবং যেখানে আইনজীবীরা কমপ্লিটলি জড়িয়ে, আপনি একটা ধরুন সরকারের সঙ্গে লড়তে পারেন, কিন্তু যখন সেই সরকারের ব্যাকড হচ্ছে কিছু আইনজীবী, দলদাস আইনজীবী, পোষ্য আইনজীবী সহ পোষ্য কিছু পুলিশ, মানে যাদেরকে উনি হাতে করে রেখেছেন যে যেই সরকারের বিরুদ্ধে যাবে, যেই ন্যায়ের পক্ষে কথা বলবে, তাদেরকে সেই মুহূর্তে থ্রেট দাও, সেই মুহূর্তে তাদেরকে তুমি মানে থ্রেট ইস্যু করে তার মুখটা বন্ধ করো। হ্যাঁ ভাই, আপনাকে কি থ্রেট দিচ্ছে যারা আপনার আইনজীবী মহল থেকে? আপনাকে কি থ্রেট দেওয়া? অবশ্যই আইনজীবী মহল থেকে। আমি বহু দিন ধরে সন্দেশখালী মামলা ফেব্রুয়ারি মাসে করার পর থেকেই এই থ্রেটটা প্রচণ্ড পরিমাণে বেরিয়ে গেছে। তার আগে পর্যন্ত তবু পুলিশ প্রশাসন কিছু নিউট্রাল কাজ করার চেষ্টা করছিল, যেটা সত্যি ভাই আমি সেটাই বলবো। তার আগে পর্যন্ত তারা কিছু ভাবছিল, মানে আমাকে সেইভাবে টার্গেট করেনি, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে, এই বছর 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে পুলিশ প্রশাসন আমার পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। যে যখন থেকে আমি সন্দেশখালী মামলাটা করলাম, ওদের মানে পুরোপুরি রোশানলে আমি চলে এলাম সরকারের। তারপরে এই আরজি করের মামলা যেদিন ফাইল করলাম ভাই, মানে খবর চলে গেছে ওদের কাছে, 2 ঘন্টার মধ্যে আমার ঘরে নোটিশ। আমার বাবা মা আমাকে ফোন করে বলছে যে এইরকম বাড়ির সামনে করে দিয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আমাকে ম্যাডাম বলে সম্মান করে, যাদের কাছে আমি ঘরের মেয়ে, যারা আমাকে ঘরের দিদি হিসেবে মানে, এতটা তারা আমাকে ভালোবাসে, আমার ঘরে জল না থাকলে, খাবার না থাকলে যারা আমার পেটটা ভরিয়ে রাখে, তাদের আজকে ভাবাবেগে আঘাত লেগেছে, তাদের সবার সম্মানে আঘাত লেগেছে। তারা বলছে আমাদের দিদির সাথে, আমাদের বোনের সাথে এই ঘটনা ঘটছে কিভাবে, এই জিনিস করছে কিভাবে, মানে এই জায়গাটা চলে গেছে। এবং আপনি ভাই যে কথাটা বললেন সন্দীপ ঘোষের ব্যাপারটা, সেটা বলবো। সন্দীপ ঘোষের নামে কিন্তু আক্তার আলী স্যার, মানে যিনি ছিলেন হচ্ছে এক্স ডেপুটি মানে হেড অফ স্টেট কমিশনে, স্টেটের যিনি উনি হেড ছিলেন আরজি কর ক্ষেত্রে, মানে আরজি কর কেসে এবং আরজি কর ডিপার্টমেন্টে, উনি কিন্তু কিছু বছর আগে, প্রবাবলি 2 বছর 1.5 বছর আগে একটা কমপ্লেন দিয়েছিলেন যে সন্দীপ ঘোষের নামে আর্থিক তছরূপ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগ কিন্তু স্টেট কমিশন কিছু দেখলেন না, কিচ্ছু করেননি। আজকে যখন এই অভয়া আমাদের আজকে শহীদ এই কারণেই, কারণ কতটা রূপ খুলে দিল, কত দুর্নীতির পর্দা ফাঁস করলো আমাদের অভয়া। তাকে আমি একটা স্যালিউট জানাই একজন ভারতবাসী হিসেবে এবং এই বাংলার নারী হিসেবে, যে সেই মহিলা মানে আজকে কত দুর্নীতির খোলস সামনে আনলেন। আজকে আক্তার আলী যে কমপ্লেন্ট আজকে কিন্তু মানে কোনোরকমভাবে গ্রহণযোগ্য মনে করা হয়নি, সেই কমপ্লেন্টের বেসিসে আজকে উনি একটি রিট পিটিশন ফাইল করেন মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং সেই রিট পিটিশনে এই ডাইরেকশন করা হয় যে সিবিআই তদন্ত করবে। সেই ডাইরেকশন অনুযায়ী কিন্তু আজকে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে গতকাল। আমি দেখলাম যে আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছেন যে আমি যে কোনো সময় খুন হয়ে যেতে পারি। এই যে খুন হয়ে যেতে পারেন, এই আশঙ্কা করছেন আপনি, কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ? কি কারা করতে পারে, কাদের লাভ হবে আপনাকে খুন করলে, কাদের চোখের বালি হয়ে দাঁড়িয়েছেন? মোটামুটি ধরুন ভাই, আমি যখন এই লাস্ট 2-3-4 দিন আগেও বোধহয় আমি টুইটও করেছিলাম, আমি যখন আসি যাতায়াতের পথে, ধরুন বুঝতে পারছেন আমাদের মক্কেলরা আমাদেরকে বিশাল, আমরা পকেট বোঝাই করে সবসময় চলি না, তো সেই জায়গা থেকে আমি ধরুন নর্মাল পথে একটা টোটো বলুন বা একটা মানে লঞ্চ বলুন, সেইভাবে আমাকে ধরুন যাতায়াত করতে হয়। সবসময় তো গাড়ি ব্যবহার করা আমাদের যে ধরনের কাজ সবসময় তো সম্ভব হয় না। এই যেমন এখন দাঁড়িয়ে আমি বলছি, এখন যদি আমাকে এসে কেউ অ্যাটাক করে, গুলি মারে, সেই ক্ষেত্রে যেমন আমার কিছু করার থাকবে না, সেই রকমভাবেই আমি অ্যাটাক হচ্ছি। এবং এতে লাভ যেটা হবে মেনলি হচ্ছে তৃণমূল মানে শাসক এবং শাসিকাদের ইনস্ট্রাকশনে চলা, যারা তাদের আন্ডারে কাজ করছেন, রাজ্য পুলিশ এবং রাজ্য উকিল সহ এই যে পুরো টিমটা, তারাই বারবার শাসক এবং শাসিকাদেরকে বাঁচানোর জন্য আমার প্রতি এই থ্রেটটা দিচ্ছেন, যাতে করে আমার মুখটা বন্ধ করে দেওয়া যায়। এত কম বয়সের মধ্যে যদি আমার মুখ, ওনাদের হয়তো মনে হচ্ছে আমি এখানে ভয় পাওয়ার থেকেও বড় কথা, আজ যদি ওনারা আমাকে মারেও তাহলে আমি শহীদ হব, আমি সেটাই মনে করছি, আমি শহীদ হব সেই ক্ষেত্রে। আজকে আমাকে মারলে তো আমার কোনো সমস্যার কি হবে? আজকে আমার ফ্যামিলির লোক অবশ্যই লড়বে। আজকে অভয়ার জন্য আপনারা লড়ছেন, অভয় আজকে বেঁচে নেই, সবাই লড়ছেন আপনারা, তার জন্য আমাদের মুখ যদি কেউ বন্ধ করে দেয় আমরা তো সেটা মানবো না। আমরা আইনের ছাত্রী, আমাদের ভয় পেলেও ভয়কে জয় করাটাই আমাদের কাজ, আমাদের দেখেই সবাই শিখবে। আমি যদি আজকে ভয়ে পিছিয়ে যাই, যে আমি ম্যাক্সিমাম সবসময় ধর্ষিতাদের হয়ে মামলা করি, আমার সমস্ত ক্লায়েন্ট যারা আজকের দিনে দাঁড়িয়ে আজ পর্যন্ত সাফার করছে আমার এই অবস্থার জন্য, কারণ তারা আমার উপর ডিপেন্ডেন্ট, তারা অনেক টাকা খরচা করে, অনেক মানে মোটা টাকা খরচা করে সবসময় উকিল রাখতে তারা পারবে না। বড় জায়গায় গিয়ে যেটা রাজ্য করছে, বারবার বড় উকিল রাখছে, 21টা লয়ার দাঁড় করাচ্ছে, এত টাকা খরচা করছে একজন ক্রিমিনালকে ঢাকার জন্য, তার বিরুদ্ধেই আমার লড়াই। যাদের চোখের বালি আমি হই না কেন, আমি আমার লড়াই চালিয়ে যাব। 5 তারিখ আছে কেসটি, আজকে 3 তারিখ, পরশুই আছে আদালতের টা পেয়ে যাব আমরা রায়টা। মানুষ কতটা সন্তুষ্ট সেটা মানুষ বলবে, তবে মোটামুটি
আমি খুব বিশেষ সন্তুষ্ট নই, কারণ সন্দীপ ঘোষকে তো আগেই অ্যারেস্ট করা উচিত ছিল। সেটার জন্য নতুন করে কিছু আমরা আগে থেকেই জানি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর উনি অভয়ের কেসে কিন্তু অ্যারেস্ট হননি, উনি আর্থিক দুর্নীতির কেসেই অ্যারেস্ট হয়েছেন, যেটা অনেক আগেই ওনার হওয়া উচিত ছিল, হয়তো বছর 2 কি 5 যতদিন ধরে উনি চালাচ্ছেন তবে থেকে। আমি আপাতত যদি বলেন আমি এখনও বিচার চেয়ে যাচ্ছি, আমি সন্তুষ্ট নই। আমি ব্যক্তিগতভাবে যদি আমার মত জিজ্ঞেস করেন, আর বাকিটা তো মানুষ বলবে, কোর্ট বলবে, কোর্টের ওপর আমি বারবার অনুরোধ করব, সন্তুষ্ট নই বলেই কোর্টকে আমি বারবার অনুরোধ করছি যে আপনারা আমাদের সন্তুষ্ট করার জন্য নয়, আপনারা বিচার দেওয়ার জন্য বারবার করে আমি প্রার্থনা করছি আপনাদের কাছে, আপনারা বিচার দিন, সঠিক অপরাধীদের অ্যারেস্ট করুন, মাথাগুলোকে টেনে টেনে বার করুন, কাউকে ঢাকবেন না। এটা জানিয়েছেন কাজ হয়নি, তার কারণ কাজ হবে কেন? তৃণমূল সরকার তো কাজ হতে দেবে না। আজকে তো বুঝতে পারছি তৃণমূল সরকার যে এই যে জিনিসগুলো মানে সামনে চলে এলো, তৃণমূল সরকার কোনো মতেই আর সেগুলো ঢাকতে পারছেন না, কোনো মতেই। তাই জন্য মানে বুঝতে পারছেন এবার সেই খোলস ছেড়ে মানে অপরাধীগুলো আসলে বেরিয়ে আসবে। হোক ভাই হোক, আমরা সিবিআই এর ওপর কি ভরসা রাখবো, মানে আমি পুরোপুরি রাখতে পারছি না, বুঝতে পারছি না, কারণ সাধারণ মানুষ খুব কনফিউজড, এবং তবু রাখতে তো হচ্ছে, রেখে যেতে হচ্ছে। চাইছি যে মাথাগুলো আছে, 10টা লোক, 10-12টা লোকের গ্যাং, এবং তার পেছনে আরও প্ল্যানার 30টা 40টা, মানে মোটামুটি একটা 50 থেকে 60 জনের একটা গ্যাং, সবকটা মাথা সামনে আসুক, সবাই আস্তে আস্তে সামনে আসুক, এটাই চাইছি ভাই। কোনো জাতি ধর্ম নির্বিশেষে নয়, নারী এটাই আমাদের একমাত্র জাত, এটাই আমাদের একমাত্র ধর্ম।